ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নেব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1 2 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। এই প্রশ্নটা দেখুন, 7/1/2026 হোম সায়েন্স বা এই দিন এই শিফটে সেকেন্ড শিফটে 7 তারিখ, জানুয়ারি 7 তারিখ 2026 সেকেন্ড শিফটে যে এক্সাম হয়েছিল নেট পেপার 1-এ, সেখানে এই প্রশ্নটা এসেছিল। এই প্রশ্নটা দেখে যারা পুরনো স্টুডেন্ট আছেন তারা মনে করুন এইরকমই হুবহু একটা ডেটা দেওয়া ছিল আমাদের 2025 জুনের যে আমরা প্রশ্ন সলভ করেছিলাম সেখানে। তার আগের বার যে প্রশ্ন সলভ করেছিলাম হুবহু একই রকমই একটা টেবিল ছিল হুবহু, যে সেখানে স্যার 6টা সাবজেক্ট ছিল, S1, S2, S3, S4, S5, S6। সেই সাবজেক্ট টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছে সেটাও বলেছে, যে S1 160-এ পরীক্ষা হয়েছে, S2 160, S3 120, S4 120, S5 200 আর S6 240-এ পরীক্ষা হয়েছে। টোটাল 6জন স্টুডেন্ট আছে এবং তাদের নাম্বারগুলো দেওয়া আছে, যে S1 সাবজেক্টে 80 মার্কস পেয়েছে, S2 সাবজেক্টে 84 মার্কস পেয়েছে, S3 সাবজেক্টে 66 মার্কস, S4-এ 56, S5-এ 154, 200 মধ্যে 154। দেখুন এই যে নাম্বারগুলো দেওয়া আছে, কোনো কোনো অঙ্কে কি থাকে, পার্সেন্টেজ বলে যে কত পার্সেন্ট পেয়েছে, আর এই অঙ্কে কি বলেছে, এক্সাক্ট কত নাম্বার পেয়েছে সেটা বলেছে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কোনো কোনো অঙ্কে দেখবেন এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এ কত পেয়েছে, কোনো কোনো অঙ্কে দেখবেন পার্সেন্টেজ দেওয়া থাকে, এরকম টাইপের অঙ্কও করেছে যেখানে পার্সেন্টেজ দেওয়া থাকে। বাট এই অঙ্কে কিন্তু পার্সেন্টেজ না, এই অঙ্কে কিন্তু নাম্বারই দেওয়া আছে। টেবিল শো দ্য মার্কস অবটেন বাই 6 স্টুডেন্টস A to A, কত পেয়েছে, কত মার্কস অবটেন করেছে সেটাই দেওয়া আছে। ওকে, তাহলে টেবিলে হাতে করা কিছু রয়েছে। যারা পুরনো স্টুডেন্ট আছেন তারা অলরেডি জানেন যে স্যার এই টেবিলটা অনেকবার এই টেবিল দিয়ে হয়েছে, আমাদের সলভ করেছি। কোনো সমস্যা রয়েছে এই টেবিলে? কারো কোনো সমস্যা নেই? ওকে, ভেরি গুড। তাহলে এবার দেখুন প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য ওভারঅল রেসপেক্টিভ পার্সেন্টেজ অফ মার্কস স্কোরড বাই স্টুডেন্ট A অ্যান্ড B ইন অল দ্য সাবজেক্টস টুগেদার? তার মানে কি বলেছে, হোয়াট ইজ দ্য ওভারঅল রেসপেক্টিভ পার্সেন্টেজ, তার মানে A এবং B দুজন স্টুডেন্ট, তাদের পার্সেন্টেজ কত, তারা কত মার্কস পেয়েছে, তার পার্সেন্টেজটা কত সেটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখুন দুটো ভ্যালু বের করতে বলেছে, একটা A একটা B। এর আগেও যখন আপনাদের প্রশ্ন সলভ করাই আমি বারবার বলেছি, যখন দুটো ভ্যালু বা তিনটা ভ্যালু বের করতে বলবে আগে দেখবেন এমন কোনোটা বের করতে বলেছে কিনা, যেখানে অপশনে সেটা ইউনিক। যেমন এর দেখুন, এর পার্সেন্টেজগুলো কীরকম, 55, 56, 57, 59, এটার মধ্যে একটা হবে। সবগুলো দেখুন ইউনিক পার্সেন্টেজ, সেম নেই। তখন সেম থাকলে কি হতো, বাই চান্স যদি স্যার এর যেটা অ্যান্সার হবে সেটা যদি 2 জায়গায় বা 3 জায়গায় বা 4 জায়গাতে থাকে, তাহলে সমস্যাটা কি হবে স্যার,
আমার যখনই সেটা অ্যান্সার আসবে আমি বলতে পারবো না যে কোনটা সঠিক অ্যান্সার হবে। তার কারণ যদি ইউনিকটা যদি না আসে, দেখা যাচ্ছে আমার যেটা আসে সেটা 2 জায়গায় 3 জায়গায় আছে, তাহলে আমাকে পরেরটাও ক্যালকুলেশন করতে হবে। তার থেকে বেটার কি, তার থেকে বেটার হচ্ছে যেটা ইউনিক থাকবে সেটা ক্যালকুলেশন করা। তাহলে এই ক্ষেত্রে দেখুন এস প্রত্যেকটা অপশনই ইউনিক রয়েছে, বিও দেখুন প্রত্যেকটা অপশনই ইউনিক রয়েছে। তাহলে এ বি দুটোই আমরা ক্যালকুলেশন করতে পারি, বাট কোনটা ক্যালকুলেশন করা ভালো হবে আপনারাও বুঝতে পারছেন। এর গুলো দেখুন কোনো দশমিকে নেই, বি এর গুলো স্যার দশমিকে আছে, তাহলে ক্যালকুলেশন করা ইজি হবে স্যার এ। বাট যদি আমরা দেখতাম যে এর এর অপশন, এর যে মান, এর যেটা মান আসতে পারে কোনো জায়গায় দুবার সেম সেম কোনো মান আছে, একটা অ্যান্সার 2 জায়গায় আছে, ঠিক আছে, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা বি বের করতাম। ঠিক আছে, তাহলে আমরা বি পয়েন্টে থাকলেও বি বের করতাম, তখন আমি একবারই ক্যালকুলেশন করব। তাহলে এখানে যেহেতু এ বি যে কোনোটাই বের করি না কেন একটা বের করলেই হবে, তাহলে আমি এ বের করব কেন, তখন পয়েন্টের ঝামেলা নেই। তাহলে আমাকে কি বলছে, এর রেসপেক্টিভ পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে আমরা জানি এর রেসপেক্টিভ পার্সেন্টেজ বের করতে গেলে সবার আগে লাগবে যে এ কত মার্কস অবটেন করেছে, টোটাল কত মার্কস পেয়েছে, এটা একটা লাগবে, আর টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে, এই দুটো ভ্যালু লাগে, তাই তো। একটা স্টুডেন্ট কত পার্সেন্টেজ পেয়েছে সেটা বের করতে গেলে কি কি প্রয়োজন, দুটো ভ্যালু প্রয়োজন। একটা হচ্ছে স্টুডেন্টটা কত পেয়েছে, আর একটা হচ্ছে টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য ক্যালকুলেশনের জন্য তাড়াতাড়ি হয়, এ টোটাল মার্কস, S1 থেকে S2 S3 S4 S5 S6 টোটাল কত মার্কস পেয়েছে সেটাও যেমন ক্যালকুলেশন করে দিয়েছি, বি সি ডি এফ প্রত্যেকেরটাই ক্যালকুলেশন করে দিয়েছি। পরীক্ষার সময় আগেই করতে যাবেন না, যদি দেখেন অপশনে প্রয়োজন পড়ছে তাহলে করবেন, না হলে করবেন না। একই রকমভাবে দেখুন S1 যে সাবজেক্টটা রয়েছে, S1 সাবজেক্টে টোটাল কত মার্কস 6জন স্টুডেন্ট পেয়েছে সেটাও ক্যালকুলেশন করা আছে। একই রকম S2 সাবজেক্টে টোটাল কত মার্কস 6জন স্টুডেন্ট পেয়েছে সেটাও ক্যালকুলেশন করেছে, এভাবে S3 S4 S5 S6 এর জন্য করা আছে। তাহলে এ টোটাল কত মার্কস অবটেন করেছে, যে এস আর টোটাল 590 মার্কস অবটেন করেছে। কততে পরীক্ষা হয়েছে স্যার, দেখুন একটা 160, S2 হচ্ছে 160, 120 120 200 আর 240, এটা যোগ করলে কত হয়, 1000 হয়, তাহলে 1000-এ পরীক্ষা হয়েছে। তাহলে পার্সেন্টেজ বের করতে যাব, পার্সেন্টেজ বের করার নিয়ম কি, যখন কোনো একটা পার্সেন্টেজ বের করছি, কিসের পার্সেন্টেজ বের করছি, কত কত পেয়েছে তার পার্সেন্টেজ, একটা স্টুডেন্ট কত মার্কস পেয়েছে তার পার্সেন্টেজ। তাহলে নিয়মটা হচ্ছে স্যার, যে নিয়মটা খুবই ইজি, যে স্যার এখানে কি করতে হবে, এখানে স্যার আমরা কত মার্কসে পরীক্ষা হয়েছে সেটা নিচে বসে, আর কত মার্কস পেয়েছে সেটা উপরে বসে। তাহলে দেখুন কত পেয়েছে, এ কত পেয়েছে সেটা উপরে বসবে, 590 পেয়েছে সেটা উপরে বসবে, কত মার্কসে পরীক্ষা হচ্ছে সেটা নিচে বসবে, কত মার্কসে পরীক্ষা হয়েছে স্যার 1000 মার্কসে পরীক্ষা হয়েছে, এটা নিচে বসবে। আর পার্সেন্টেজ নিতে গেলে সবসময় 100% দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখুন দুটো শূন্য কাটাকাটি গেল, একটা শূন্য কাটাকাটি গেল, তাহলে 59%, তাই তো। তাহলে এর পার্সেন্টেজ কত, 59, তাহলে 59%, ওকে। তাহলে আর বি এর দরকার নেই, প্রয়োজন পড়ছে না এই ক্ষেত্রে বি এর। তাহলে দেখুন বি এর পার্সেন্টেজ কত হচ্ছে, বি এর পার্সেন্টেজ চোখ বন্ধ করে বলতে পারি 64.8 আসতে বাধ্য, তার কারণ এর পার্সেন্টেজ 59 এক জায়গাতেই আছে। বাট এর পার্সেন্টেজ যে 59, এটা যদি আরেকটা অপশনও থাকতো, দেখা যাচ্ছে 1 2 3-এর মধ্যে কোনো অপশনে 59 রয়েছে ছিল, তাহলে আমি এ বেরই করতাম না, তখন আমি তাহলে বি বের করতাম, তার কারণ বি এর ভ্যালুগুলো ইউনিক থাকতো তখন। ওকে, এবারে পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্কস স্কোরড বাই অল স্টুডেন্ট ইন সাবজেক্ট S5 and S6 রেসপেক্টিভলি। এবার কি বলেছে, অ্যাভারেজ মার্কস বের করতে বলেছে, তাই তো, সব স্টুডেন্টের কোন সাবজেক্টে, S5 সাবজেক্ট এবং S6 সাবজেক্টে। তাহলে একটা ভ্যালু S5 সাবজেক্টের অ্যাভারেজ বেরোবে, একটা S6 সাবজেক্টের অ্যাভারেজ বেরোবে। তাহলে এখানেও দেখুন S5 বের করতে হচ্ছে, S6 বের করতে হচ্ছে টেকনিক্যালি, বাট আমরা দেখবো যে কোথাও ইউনিক আছে কিনা। দেখুন S5 এর ভ্যালুগুলো ইউনিক, কোনোটার সাথে কোনোটার মিল নেই। আবার S6 এর ভ্যালুগুলো ইউনিক, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তাহলে যে কোনোটা আমরা বের করতে পারি, কোনো সমস্যা নেই। সরি, ইউনিক, এখানে ইউনিক নেই। দেখুন 130 দুবার রয়েছে, S6-এ 130 দুবার রয়েছে, তাহলে S6 আমরা বের করব না।
S6 এর ভ্যালু বের করতে যাব না। বাই চান্স যদি 130 চলে আসে তাহলে আমাকে S5 আবার ক্যালকুলেশন করতে হবে। তাই আমি S6 ক্যালকুলেশন করব না, S5ই বের করব, কারণ S5 এর ভ্যালুগুলো ইউনিক। S6 এর ভ্যালুগুলো কিন্তু ইউনিক না, তখন 130 দুবার জায়গায় রয়েছে, দুটো জায়গায় রয়েছে। 126 128 যদি চলে আসে ঠিক আছে, বাট আমি যেহেতু জানি না তাহলে 130ও তো আসতে পারে আমার S6 ক্যালকুলেশন করে, তাহলে আমি বুঝতে পারবো না। তাহলে আমি S5ই ক্যালকুলেশন করব, S5 এর অ্যাভারেজ ক্যালকুলেশন করব। তাহলে S5 এর অ্যাভারেজ ক্যালকুলেশন করতে বলেছে সবগুলো স্টুডেন্টদের দ্বারা। তাহলে দেখুন এ থেকে এফ পর্যন্ত আমার কি সবগুলোর টোটাল লাগবে। তাহলে সবগুলো টোটাল অলরেডি আমরা জানি, আমি করে রেখেছি সুবিধার জন্য আপনাদের। কত? 876। S5 টোটাল 6টা স্টুডেন্ট 876 মার্কস পেয়েছে। তাহলে অ্যাভারেজ করছি, তাহলে 6টা স্টুডেন্ট ছিল, তাহলে 6 দিয়ে ভাগ। তাহলে কত হচ্ছে? প্রথমে একবার যাচ্ছে 6 অক্ষে 6, 2, তারপরে নামালাম 7, তাহলে 4 বার 4 দিলে 24, 3, 6 মানে 36, মানে হচ্ছে 146 আসলো অ্যান্সার। তাহলে 146 দেখুন 3 নম্বরটা আসলো। এটাই ভাবুন যদি আমি S6 ক্যালকুলেশন করতাম তাহলে আমার 130 আসতো, এবার 130 আসতো। 130 আসলে আমি কেমন করে বলতাম যে এটাই অ্যান্সার হবে? তখন 1 নম্বরেও রয়েছে 130, তাহলে আমাকে অগত্যা আবার S5 ক্যালকুলেশন করতে হতো। তাহলে এর জন্য আমরা কি করবো, যেটা ইউনিক সেটাকেই ক্যালকুলেশন করবো। সকলে ক্লিয়ার? আমি দেখতে পেলাম যে সবাই সঠিক অ্যান্সারই করেছেন, ভেরি গুড। ওকে, সবসময় আমি যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু আপনারা বাড়িতেও কিন্তু প্র্যাকটিস করবেন। আমি করিয়ে দেওয়ার পর বাড়িতে যখন ফ্রি টাইমে থাকেন, টেবিল তো দিয়েই দেওয়া হয়, আপনাদের কাছে পিডিএফ থাকেই, পিডিএফগুলো হুট করে নিজে নিয়ে প্র্যাকটিস করবেন। যে একদিন তো স্যারের সামনে করেছিলাম, স্যার বলে দিয়েছিল, বুঝিয়ে দিয়েছিল, তখন করেছি, দেখি তো আমি এখন নিজে করতে পারি কিনা, এইভাবে প্র্যাকটিস করবেন। ওকে, নেক্সট দেখুন বলেছে কি, হোয়াট ইজ দ্য রেশিও অফ টোটাল মার্কস স্কোর্ড বাই স্টুডেন্ট বি ইন অল সাবজেক্ট টু টোটাল মার্কস স্কোর্ড বাই স্টুডেন্ট ই ইন অল সাবজেক্টস। তার মানে বুঝতে পারছেন, হোয়াট ইজ দ্য রেশিও মানে অনুপাত বের করতে বলেছেন। তাহলে কিসের অনুপাত? অপশন থেকে বুঝতে পারছেন স্যার দুটো জিনিসের অনুপাত বের করতে বলেছে। একটা হচ্ছে কি, টোটাল মার্কস স্কোর্ড বাই বি ইন অল সাবজেক্ট, তার মানে বি এর টোটাল মার্কস লাগবে, এটা একটা ভ্যালু। বি এর টোটাল মার্কস লাগবে, এটা একটা ভ্যালু। আরেকটা কি, টু দ্য টোটাল মার্কস স্কোর্ড বাই স্টুডেন্ট ই ইন অল সাবজেক্টস। তাহলে ই একই রকম, ইও টোটাল মার্কস লাগবে। তাহলে দেখুন এই ভ্যালুগুলো অলরেডি আমরা বের করে রেখেছি। তাহলে বি টোটাল মার্কস লাগছে, বি টোটাল মার্কস দেখুন কত স্যার? বি টোটাল মার্কস হচ্ছে, এ হচ্ছে 590 আর বি হচ্ছে 648, বি হচ্ছে 648। ওকে, ই কত? ই এর হচ্ছে 618। তাহলে এই দুজনের আমার অনুপাত। তাহলে ভাগ করে দেই, 648 ভাগ 618। ওকে, 6 দিয়ে কাটাকাটি করুন, নিচে 103, 6 দিয়ে কাটাকাটি করলে নিচে 108। আপনারা চাইলে প্রথমে 2 দিয়ে কাটাকাটি করতে পারেন, তারপরে 3 দিয়ে কাটাকাটি করতে পারেন, একই ব্যাপার। তাহলে উপরে 108, নিচে 103, 103 মৌলিক সংখ্যা, কাটাকাটি যাবে না, তার মানে এটাই থাকবে অ্যান্সার। তার মানে আমি বলতেই পারি 2 নম্বরটা যেটা দেখতে পাচ্ছেন, 2 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার এতটুকু সবার? কারো কোনো সমস্যা? সবাই নিজে করতে পেরেছেন আশা করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার পরের প্রশ্ন বলেছে, if for getting first division a student need to score minimum 65% marks in aggregate। যদি ফার্স্ট ডিভিশন পেতে গেলে একটা স্টুডেন্টকে মিনিমাম 65% মার্কস পেতে হয়, দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস গেটিং ফার্স্ট ডিভিশন ইজ। তাহলে কতজন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছিল? ওকে, কি বলেছে, যদি ফার্স্ট ডিভিশন পেতে 65% মার্কস পেতে হয় তাহলে কতজন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছিল। এই অঙ্কটাই যখন আমরা আগের বছর দিয়েছিল তখন 65% না দিয়ে 60% বলেছিল, যে 60% যদি ফার্স্ট ডিভিশনের নাম্বার হয় তাহলে কতজন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছিল। এবার 65% বলেছে। তো গত বছর যেভাবে করিয়েছিলাম ওভাবেও করতে পারেন, যে স্যার 65% কয়জন পেয়েছে সেটা বের করতাম, করে দেখতাম। এবার আমি আপনাদের আরেকটা ট্রিক শেখাই আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা কি করব, 65% মানে কত মার্কস সেটা বের করে নেই। বাহ, রোমা ম্যাডাম, সমী ম্যাডামের হয়ে গেছে, ভেরি গুড। তাহলে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ বের করতে যাব না, আমি দেখব যে 65% পেতে গেলে একটা স্টুডেন্টকে কত পেতে হবে। তখন অলরেডি আমাকে
ABCDEF এই মার্কসগুলো অলরেডি আমার কাছে আছে, ঠিক আছে, এই মার্কসগুলো অলরেডি আমি যোগ করেছি। তাহলে এখানে আমি আরেকটা কীভাবে বের করতে পারি সেটাই এখন শেখাচ্ছি। একটা তো অবভিয়াসলি এ এর পার্সেন্টেজ, বি এর পার্সেন্টেজ, যেভাবে আমরা এ ক্যালকুলেশন করলাম, বি ক্যালকুলেশন করলাম। দেখুন এ ক্যালকুলেশন অলরেডি করেছিলাম, এ 59%, তারপর হচ্ছে বি হচ্ছে 64.8%, এগুলো অলরেডি আমরা জানি, ঠিক আছে। এইভাবেও আমরা বের করতে পারি, যেভাবে এ ক্যালকুলেশন করে দেখালাম, বি ক্যালকুলেশন করিনি কিন্তু বুঝতে একইভাবে ক্যালকুলেশন করা যেত, এইভাবে করেও আমরা বের করতে পারতাম, বাট আমরা এখানে সেইভাবে না করে অন্য একটা কীভাবে করা যায় সেটাই শেখাচ্ছি। আমি আপনাদের এটা বলার চেষ্টা করছি যে 65% মার্কস মানে কত মার্কস, যে একটা স্টুডেন্টকে 65% পেতে গেলে কত মার্কস পেতে হবে সেটা দেখি। টোটাল 1000 মার্কসের পরীক্ষা, তাহলে 1000-এ 65% পেতে হবে, তাই না? টোটাল পরীক্ষা হচ্ছে 1000, তাহলে 1000-এ 65% পেতে হবে, তাহলে 65% মানে 65/100, 65/100, তাহলে 1000 এর মানে গুণফল তার 65%। তো আমরা একটা স্টুডেন্টকে 65% পেতে গেলে মিনিমাম 650 পেতে হবে, 650 পেলেও 65% পাবে, তাহলেও ফার্স্ট ডিভিশন পাবে। তাহলে যার যার মার্কস 650-এর কম হবে তারা কিন্তু ফার্স্ট ডিভিশন পাবে না। এর আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম আপনাদের, যে পার্টিকুলার একটা নাম্বারের বড় বলেছিল, তাই তো, পার্টিকুলার একটা নাম্বারের বড় বলেছিল কোনগুলো রয়েছে। তো সেখানে দেখেছিলাম যে এক্সাক্ট সেই নাম্বারটা এসেছিল, যে 2000-এর সঙ্গত বড় কতজন বলেছিল, যে 2000 সেখানে ক্যালকুলেশন হবে কিনা। তখন কিন্তু সেটা কিন্তু 2000 কিন্তু ক্যালকুলেশনে আসেনি, যেই তোমাকে বলেছিল 2000-এর বড় হবে কিনা, 2000-এর বড় কতজন আছে। তাহলে সেক্ষেত্রে যদি এক্সাক্ট 2000 আসে সেটা কিন্তু ক্যালকুলেশনে আসবে না। বাট এখানে যেহেতু মিনিমাম মার্কস 65% পেলে ফার্স্ট ডিভিশন, তাহলে যে এক্স্যাক্টলি 650 পাবে সেও কিন্তু ফার্স্ট ডিভিশনই পাবে। এইখানে যে প্রশ্নটা আছে, এখানে কোথাও 650 পেয়েছে এমন মার্কস নেই, বাট কখনো যদি দেখেন কোনো একটা স্টুডেন্ট 650 পেয়েছে, তাহলে কিন্তু সেটাও কিন্তু আমাকে কাউন্ট করতে হবে। তখন আমরা জানি যে আমার যদি 600 পেলে পাস যদি হয়, বা 650 পেলে যদি ফার্স্ট ডিভিশন হয়, তাহলে এক্সাক্ট যদি সেই নাম্বারটা পায় তাহলে সে পাসও করবে এবং ফার্স্ট ডিভিশনও পাবে এক্সাক্ট সেই নাম্বারটা পেলে। তাহলে এবার কি, তাহলে আমাকে 650 পেতে হবে। তাহলে 650 কয়জনের আছে? প্রথম জনের নেই, দ্বিতীয় জনের নেই, তৃতীয় জনের নেই, পরের জনের রয়েছে, তারপরের জনেরও নেই, তারপরের জনেরও নেই, মাত্র একজনেরই রয়েছে, ডি এর। তাহলে 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। কোনো সমস্যা কারো? কোথাও বুঝতে প্রবলেম নেই? দেখুন মোস্ট প্রবলি এখানকার শেষ কোশ্চেন কি বলেছে, দ্য মার্কস স্কোর্ড বাই স্টুডেন্ট বি অ্যান্ড সি টুগেদার ইন সাবজেক্ট S1 is approximately -% more than the marks scored by student A, D and E together in the same subject. তাহলে বুঝতে পেরেছেন যে স্যার কি বের করতে বলেছে? আপনাদের আশা করি বোঝা হয়ে গেছে যে স্যার পার্সেন্টেজ মোর বের করতে বলেছে। ভেরি গুড। পার্সেন্টেজ মোর বের করতে বললে স্যার দুটো ভ্যালু লাগবে। সেই দুটো ভ্যালু কি? বি আর সি S1 এ টোটাল কত পেয়েছে, বি প্লাস সি S1 এ টোটাল কত পেয়েছে, এই ভ্যালুটা লাগবে। আরেকটা কি, এ ডি ই ওরা তিনজনে টোটাল কত পেয়েছে সেম সাবজেক্টে, এটাও লাগবে। তাহলে বি সি S1 এ কত পেয়েছে দেখুন, S1 মানে প্রথম কলামটা, তাহলে বি পেয়েছে 120 আর সি পেয়েছে 128। তাহলে ওদের টোটাল কত, টোটাল করলে আমি বুঝতেই পারছি কত হচ্ছে, 8, 4, 2, তাহলে 248 টোটাল। একই রকমভাবে ADE, এ পেয়েছে 80, ডি পেয়েছে 84 এবং ই পেয়েছে 64। তাহলে টোটাল কত হচ্ছে 8, 8 8 16, 16 আর 6 হচ্ছে 22। তাহলে দেখুন দুটো ভ্যালু পেলাম, একটা ভ্যালু 248, একটা ভ্যালু 228। তাহলে আমরা জানি যখন আমাদের পার্সেন্টেজ মোর বা লেস ক্যালকুলেশন করতে বলে সবসময় যেই দুটো ভ্যালু বের হয় সেই দুটো ভ্যালুকে বিয়োগ করতে হয়। তাহলে দুটো ভ্যালুকে বিয়োগ করলে পাবো 20, তাই তো, কোনো সমস্যা নেই এতটুকু। তাহলে 20 বেশি, তাহলে কার থেকে বেশি? সবসময় কমেরটার থেকে বেশি হবে, তাহলে 228 থেকে বেশি ইন্টু 100%। ওকে, 100%-এর সাথে আগে কিছু কাটাকাটি করতে যাব না, 20 আর 228 কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি যায় 5 বার, 4 দিয়ে কাটাকাটি যায় 5, 2, 8, 7, 57। ওকে, আর কিছু করার নেই, তাহলে উপরে হচ্ছে 500 আর নিচে হচ্ছে 57। ওকে,
তাহলে এবার দেখুন কি হতে পারে। এবার অপশনগুলো দেখুন 8, 9, 10, 11। তাহলে 10, 11 তো জিন্দেগিতে হবে না স্যার। তো এখন 57 দিয়ে ভাগ করছি, 57কে 10 দ্বারা গুণ করলে হয় 570, 10 দ্বারা গুণ করলে, তাহলে আছেই 500। তাহলে 10ও হবে না, 11ও হবে না। তার কারণ 10 হলে 570 লাগবে, 11 হলে 570-এর থেকে বড় হতে হবে। অলরেডি আমার কাছে দেখতে পাচ্ছি যে 570-এর অনেক কম, 570, 500 রয়েছে। তাহলে হয় 8 বার যাবে বা 9 বার যাবে। ঠিক আছে, আপনি যেবারই দেন, যদি 9 বার দেন, 9 বার দিয়ে যদি দেখেন যাচ্ছে না, তাহলে 8 বার যাবে। আর 8 বার দিয়ে যদি দেখেন ভাগশেষটা 57-র বেশি হয়ে গেল, তাহলে অবভিয়াসলি 9 বার যাবে। তাহলে কমটাই করে দেখুন একবার। ওকে, অ্যাকচুয়ালি বেশিটা করা দরকার। বেশিটা করলে কত হয় দেখুন, বেশিটা যদি না যায় তাহলে অবভিয়াসলি কমটাই যাবে। তাহলে 63 হয় থেকে 6, 7 9 63 থেকে 6, 45 হয় 6, 51। তাহলে 9 বার দিলে কত হচ্ছে, 9 বার দিলে 513 বার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আছে 500 বার। তাহলে আমার আর করারই দরকার নেই, তাহলে 8 বারই যাচ্ছে। 8 দিয়ে একটাই অপশন আছে, আমি করে দেখলাম না, যদিও আমি দেখে বুঝেছিলাম এটা 8 বার যাবে, কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য করলাম, যেহেতু 8 আর 9-এর মধ্যে একটা অপশনই হবে, তাহলে আমি 9 বারটাই দিই। 9 বারটা দিয়ে যখন দেখলাম যাচ্ছে না, তাহলে শিওর 8 বার হবে। ওকে, পরীক্ষার সময় কিন্তু এইভাবেই সময় বাঁচাবেন। এখন স্যার 9 বার গেল না, তাহলে 8 বার দিয়ে করে দেখি, পয়েন্টের পর আবার দেখি 8-এর পর দুটো 7 আসে কিনা। বেকার সময় নষ্ট করবেন না। সেটা করতে গেলে, সেটা তেমনি করে দেখানো, আপনাকে কিন্তু এক্সট্রা মার্কস দিবে না। জাস্ট আপনি বুঝে গেলেন যে এটা কোনটা সঠিক অ্যান্সার, বাস সেটা দিয়ে বেরিয়ে যান, তাহলে সময়টা বাঁচবে। ওকে, ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।